শিশুদের প্রায় সময় নাক বন্ধ থাকা, মুখ দিয়ে শ্বাস নেওয়া, ঘুমানোর সময় নাক ডাকার মতো সমস্যাগুলোকে কিন্তু আমরা প্রায়শই সাধারণ সমস্যা বলে কিন্তু এড়িয়ে যেতে থাকি। কিন্তু অনেক সময় কিন্তু দেখা যেতে পারে যে এইসব সমস্যার পেছনে থাকতে পারে অনেক বড় কোনো কারণ বা গুরুত্বপূর্ণ কারণ, যেমন এডিনয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুর এডিনয়েড সমস্যা এবং আমাদের সতর্কতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বাসুদেব কুমার সাহা, ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা, চিফ কনসালটেন্ট, মেলিয়াস ইএনটি স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমনটি প্রথমেই বলছিলাম যে সাধারণত শিশুদের ক্ষেত্রে দেখা যায় প্রায়শই তাদের নাক বন্ধ থাকে, এবং যখন নাক বন্ধ থাকে তখন দেখা যায় তারা মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, বা ঘুমানোর সময় দেখা যাচ্ছে তারা নাক ডাকছে। এবং এটার পেছনে যেটি বলছিলাম যে আমরা ধারণা করে থাকি যে এডিনয়েড গ্রন্থি বড় হয়ে গেছে হয়তোবা, কিন্তু আমরা এটার প্রপার ট্রিটমেন্টটা কিন্তু প্রপার টাইমে করি না। এই বিষয়ে প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো, তবে তার আগে জানবো যে এডিনয়েড বলতে আসলে কি বোঝায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই রোগটা যেহেতু বাচ্চাদের হয়, যে কারণে কিন্তু বাচ্চার যে মায়েরা এবং বাবা যারা আছেন এবং নিকটাত্মীয় তারা খুব বেশি অরিড থাকে, এবং তাদের এটি মনের একটি প্রশ্ন যে হোয়াট ইজ এডিনয়েড, এবং সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু সিলেক্ট ভেরি নাইস টপিকস। তো এডিনয়েড হচ্ছে আমাদের শরীরের একটি লিম্ফয়েড টিস্যু বা লিম্ফয়েড অর্গান বলতে পারি। অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক বড় বেশি ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আমাদেরকে সৃষ্টি করার পর আমরা যাতে সুন্দরভাবে বেঁচে থাকি, আমাদেরকে যাতে কোনো শত্রু আক্রমণ না করে এবং আমাদেরকে যাতে ঘায়েল করতে না পারে, সেজন্য আমাদের শরীরে কিছু ডিফেন্স সিস্টেম ডেভেলপ করে দিয়েছেন। বিশেষ করে যে একটি মুখগহ্বর, এটি একটি প্রবেশদ্বার। কিন্তু দেখবেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটি দেশের যারা রাষ্ট্রনায়ক, তাদের কিন্তু একটি প্রবেশদ্বারে একটি সুরক্ষা বলয় তৈরি করে রাখা হয়, যাতে কোনো সাডেন কোনো শত্রুর আক্রমণ না হয়। ঠিক তেমনিভাবে আমাদেরকেও কিন্তু ভিভিআইপি মনে করা হয়। এই জন্যই বলা হয়েছে যে মানুষ হচ্ছে সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত। এই জন্য আমাদেরকেও কিন্তু সৃষ্টিকর্তা নিজস্ব ডিফেন্স বা প্রতিরক্ষা দিয়ে দিয়েছেন। এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমাদের কিন্তু প্রবেশদ্বারে আমাদেরকে বাঁচানোর জন্য অনেক অর্গান বা ডিফেন্স সিস্টেম কাজ করে। তার মধ্যে মুখের মধ্যে আছে দুই পাশে প্যালাটাইন টনসিল। এরপর যদি আমরা আরেকটু ভেতরের দিকে যাই, ন্যাজোফ্যারিংস, যেখানে রয়েছে এডিনয়েড টিস্যু। আমরা যদি সাইড দিয়ে যাই, সেক্ষেত্রে টিউবে রয়েছে টিউবাল টনসিল, জিহ্বার গোড়ায় রয়েছে লিঙ্গুয়াল টনসিল। এরকম একটি বলয় তৈরি করেছে, যেটাকে আমরা বলছি ওয়াল্ডার্স রিং, একটি প্রতিরক্ষা বলয়। এই প্রতিরক্ষা বলয়ের একটি পার্ট হচ্ছে এডিনয়েড এবং একটি হচ্ছে প্যালাটাইন টনসিল, যেটি একটি প্রাইমারি ডিফেন্স মানে ফ্যাক্টর হিসেবে আমাদের শরীরে কাজ করে। অর্থাৎ যদি মুখগহ্বরের মধ্যে কোনো ধরনের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে, সঙ্গে সঙ্গেই প্রথমে ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে এডিনয়েড। এডিনয়েড সবার আগে একটি ডিফেন্সে অংশ নেয়। অংশ নিতে যে যদি বারবার অংশ নেয়, তাহলে সেটা আস্তে আস্তে ফুলে যায়। হ্যাঁ, অর্থাৎ নিজেকে শক্তিশালী করার জন্য এই এডিনয়েড টিস্যুটি নিজেই সেলফলি হাইপারট্রফি হয়ে যাচ্ছে। আর তখনই আলটিমেটলি কিছু সিমটম দেখা যায়, যে সিমটমগুলোর কথা আপনি শুরুতে বললেন। তা আমি আবার একটু রিপিট করছি। যখন এই এডিনয়েড টিস্যুটি বড় হয়ে যায়, তখনই আলটিমেটলি নাকের পেছনে যেহেতু থাকে এটি, তো নাক দিয়ে তো আমরা শ্বাস গ্রহণ করে থাকি। তো এই বিষয়টিকে বোঝানোর জন্য আমি একটি পিকচার দেখাতে চাই, তাহলে আমাদের দর্শকরা আরও সুন্দর করে বুঝতে পারবে। জি, অবশ্যই। খেয়াল করুন, এটি কিন্তু একটি শিশুর ন্যাজোফ্যারিংস। অর্থাৎ এই ধরনের সিমটম নিয়ে যখন অভিভাবকরা আমাদের কাছে আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে, তখন আমরা শুরুতেই তাদের উপসর্গগুলোর কথা শুনে একটি এক্সরে করতে দিই, এবং এক্সরের নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ। হ্যাঁ, তো এখানে একটি জিনিস আমি আমার পেশেন্টকে বুঝিয়েছিলাম। খেয়াল করুন, এই হচ্ছে নাকের ছিদ্র। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাজাল প্যাসেজ, এবং তার ঠিক পিছনেই এই যে একটি আমি রাউন্ড শেপ একটি টিস্যু দেখিয়েছি, এটার নামই হচ্ছে এডিনয়েড। আমি একটি পিকচার, এখানে আর একটা পিকচার দেখানোর চেষ্টা করছি, তাহলে আরও সুন্দর করে বোঝা যাবে। এটা হচ্ছে নাক। এই যে নাকের ভেতর দিয়ে আমরা পাস করলাম, ঠিক এই জায়গাটিতে এই যে একটি টিস্যু খেয়াল করা যাচ্ছে, এটা মূলত এডিনয়েড টিস্যু। এটাই ধীরে 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 বড় হতে থাকে। যেমন ধরেন, এই নাক দিয়ে বাতাস ন্যাজোফ্যারিংস হয়ে এই যে ন্যাজোফ্যারিংস হয়ে শ্বাসনালীতে ঢুকবে, এটি একটি পথ। আর একটি পথ হচ্ছে মুখ দিয়ে শ্বাস আমরা গ্রহণ করতে পারি, এই পথ দিয়ে ঠিক এভাবে যাবে। তো যখন এডিনয়েড টিস্যুটি আমি যেটি বলছিলাম যে বারবার সংক্রমণ হবে,
এখন প্রশ্ন আসতে পারে কিভাবে সংক্রমণ হবে। তো মোস্ট কমন সংক্রমণ হচ্ছে ভাইরাস দিয়ে। আচ্ছা, হ্যাঁ, ভাইরাস বলা যেতে পারে প্রায় 70% কজ হচ্ছে ভাইরাস, এবং এই ভাইরাসের মধ্যে আবার মোস্ট কমন ভাইরাস হচ্ছে এডিনো ভাইরাস। হ্যাঁ, এরপর ফ্লু ভাইরাস আছে, রাইনো ভাইরাস আছে। এই ভাইরাসগুলো যখন সংক্রমণ হবে তখন এই এডিনয়েড টিস্যুটি সবার আগে সেই ভাইরাসটিকে মারার জন্য এগিয়ে আসবে। তো ও যখন বারবার মানে ভাইরাসগুলোর অ্যাটাক হবে তখন ও নিজেকে শক্তিশালী করার জন্য ফুলতে থাকবে। এই কন্ডিশনকে বলা হয় হাইপারট্রফি, অর্থাৎ বড় হতে থাকবে। এরপর ভাইরাস গেল সংক্রমণ, আমরা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন নামক একটি ব্যাকটেরিয়া খুব বেশি আমাদেরকে সংক্রমণ করে থাকে। আর আছে কিছু অ্যালার্জিক ফ্যাক্টরস। হ্যাঁ, যে সমস্ত বাচ্চারা দেখবেন যে একটু ধুলাবালির মধ্যে থাকে, ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকে, তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর। বাচ্চাদের পাশাপাশি বড়দেরও হবার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, বড়দেরও হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটারও যথেষ্ট কারণ রয়েছে, আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে আপনি যেমনটি বলছিলেন যে এডিনয়েড টিস্যুটি কি কোথায় থাকে, তাহলে এই এডিনয়েড টিস্যু হচ্ছে একটি লিম্ফয়েড টিস্যু যেটি আমাদের নাকের পিছনে, জায়গাটির নাম হচ্ছে ন্যাজোফেরিংস, সেখানে অবস্থান করে। নর্মালি কোনো উপসর্গ আমাদের দেখা দিবে না। হ্যাঁ, যখন এটি বারবার ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অ্যালার্জির মাধ্যমে সংক্রমণ হবে বা অ্যালার্জিক ট্রিগারিং ফ্যাক্টরের সাথে যুক্ত হবে, তখনই এটি আস্তে আস্তে বড় হতে থাকবে। আর বড় হলে কিছু উপসর্গ দেখা দিবে। উপসর্গ কি? এই ছবি থেকে কিন্তু সমস্ত উপসর্গ বোঝা যাবে। যেহেতু এটি নাকের এবং শ্বাসনালীর মাঝের একটি জায়গায় অবস্থিত, তাহলে বাতাসের যে ফ্লো, অর্থাৎ বাতাস যে ঢুকছে সেটা ঠিক মতন ঢুকতে পারবে না, অর্থাৎ নাক দিয়ে সে বাতাস নিতে পারবে না। যে কারণে এই ধরনের বাচ্চারা যখন রাত্রেবেলা ঘুমাতে যায়, আমরা যখন রাতে ঘুমাই, তাহলে কি হবে, আমাদের ন্যাচারাল কন্ডিশন হচ্ছে আমাদের সব কিছু শিথিল হয়ে যাবে, আমাদের চোখের পাতা পড়বে, আমাদের মুখ বন্ধ হবে, আমরা শান্তিতে ঘুমাবো। হ্যাঁ, কিন্তু যাদের এই এডিনয়েড থাকে, যে সমস্ত বাচ্চাদের, তারা যখন রাত্রে ঘুমাতে যায় কিছুক্ষণ পরেই মুখটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন মুখটা ফাঁকা হয়ে আছে। তো কেন? কারণ তার তো আসলে বাঁচতে হলে অক্সিজেন গ্রহণ করতেই হবে। এখন অক্সিজেন গ্রহণ করার যে পথ, সেই পথে তো এডিনয়েড টিস্যুটা বসে আছে, তাহলে ওই পথ দিয়ে তো অক্সিজেন বা বাতাস যাবে না। তখন তার বাঁচার জন্য শ্বাস গ্রহণ করতে হবে, আর তখন পথ একটাই খোলা থাকবে, সেই পথটা হচ্ছে মুখ, আর তখন মুখটা এই যে হা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। এই যে খেয়াল করছেন, এই যে বাচ্চাটা ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে মুখটা ফাঁকা হয়ে গিয়েছে। প্রায়শই কিন্তু আমরা দেখে থাকি যে বাচ্চারা একটু হা করে ঘুমাচ্ছে এবং সেটাকে আমরা খুব সাধারণ মনে করি। রাইট, কিন্তু এটি সাধারণ ঘটনা না। এবং কিছু কিছু বাচ্চারা শুধু হা করে ঘুমায় না, তাদের কিন্তু লালাও ঝরে। হ্যাঁ, কেন ঝরবে? দেখুন, আমাদের কিন্তু স্যালাইভারি সিস্টেমটি অনবরত আমাদের স্যালাইভা প্রদান করবে বা স্যালাইভারি সিক্রেশনস হবে, এবং এটা আমরা যখন একটু খাওয়া দাওয়া করব, চর্বণ করব, তখন এটা বের হবে। আবার এটা স্বয়ংক্রিয়ভাবে আমরা কিন্তু ডিগ্লুটেশন করছি, এবং আমরা কখন যে ডিগ্লুটেশন বা গলাধঃকরণ করছি আমরা কিন্তু টেরও পাচ্ছি না। কিন্তু যদি আমাদের মুখটা এভাবে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ যদি ফাঁকা হয়ে থাকে, তাহলে যে লালাটা আমাদের ক্ষরণ হচ্ছে সেটা আর কোথায় যাবে? তখন এভাবে বেয়ে বেয়ে পড়ে। এটা হচ্ছে মানে বাচ্চাদের মুখ দিয়ে লালা ঝরার একটি কারণ। বালিশ ভিজে যায়, বাচ্চার মায়েরা বলে। আসলে আর কি কি সিমটম থাকতে পারে যেটি তারা আসলে প্যারেন্টস যারা রয়েছে তারা বুঝতে পারবে যে সেই বাচ্চাটির আসলে এডিনয়েড রিলেটেড প্রবলেম রয়েছে বা তার গ্রন্থিটা বড় হয়ে গেছে? হ্যাঁ, আমাদের চেম্বারে, গতকাল আমার চেম্বারে এক মা এসে তো খুব কান্নাকাটি করছে। আমি কান্নাকাটি করছেন কেন? আপনি বলেন আপনার সমস্যাটা কি? বলবো, স্যার আমার বাচ্চাটা না কেমন যেন হয়ে গেছে, ও কত ভালো ছিল, কত মেধাবী ছিল, ক্লাসের ফার্স্ট বয় ছিল, এখন না ও ঠিকঠাক মতন পড়ালেখাও করে না, কোনো মনোযোগ নাই, কেমন ঝিমিয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঠিক মতন ঘুমাতে পারে না, ছটফট করে হা করে ঘুমায়, নাক ডাকারও না মাঝে মধ্যে শব্দ হয়, হ্যাঁ, বাচ্চার মুখ দিয়ে লালা ঝরে, আর মাঝে মধ্যেই কানে সমস্যা হয়, কান ব্যথা করে, কান পাকে। তো আমি তখন বললাম, আপনি ভয় পেন না, আপনার বাচ্চার কি হয়েছে আমি বলছি। অর্থাৎ এই যে বাচ্চার মাঝে অভিযোগগুলো করলো, এই অভিযোগগুলো কিন্তু সিমটম। কী সিমটম? আমি আবার একটু সামারি করছি। বাচ্চাদের মুখ দিয়ে হা করে সে নিঃশ্বাস নিচ্ছে রাত্রেবেলা ঘুমানোর সময়, আর তখন নাক ডাকার শব্দ হয়। তো তাদের ভয় হয় যে কী ব্যাপার, এতটুক বাচ্চা নাক ডাকছে কেন? কারণ তখন ওই এডিনয়েড টিস্যুটা যেহেতু ওই প্যাসেজটাকে ব্লক করে রেখেছে, যে কারণে স্নোরিংয়ের সমস্যা হয়। এরপর হচ্ছে যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, আর যখনই ঠিক মতন অক্সিজেনটা ব্রেনে পৌঁছাবে না তখন কিন্তু তার ঘুম ভেঙে যাবে। তো এই জন্য ঘুমের মধ্যে অনেক বাচ্চা কান্নাকাটিও করে, এপাশ ওপাশ করে, অনেকে উঠে বসে পড়ে, হ্যাঁ, যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়। তাহলে এটা যদি কোনো মা দেখে তার সন্তান এভাবে ঘুমাচ্ছে, তখন কিন্তু তার অনেক কষ্ট হবে। হ্যাঁ, এবং
খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, বলে যে বুকের খাঁচা মনে হয় ভেতরে ঢুকে যাচ্ছে, চেস্ট ইনড্রয়িং যেটাকে আমরা বলছি। তো এটা দেখে বাচ্চার মায়েরা ভয় পেয়ে যায়। আর যে সমস্ত অভিভাবকরা আরেকটু বেশি সচেতন, তারা খুব মানে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে যদি দেখে, তাহলে সে খেয়াল করবে যে তার বাচ্চার আগের মতন পড়ালেখায় মনোযোগটা নেই। অর্থাৎ সে পড়ালেখায় একটু মনোযোগ কমে গিয়েছে, আগের মতন পড়ালেখা মনেও রাখতে পারছে না, ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক যেগুলো দেয় সে থেকে তুলতে পারছে না, কারণ তার স্মৃতিশক্তিটাও কিছুটা কমে যাচ্ছে। আচ্ছা, তার মানে কি আমরা বলতে পারি যে এডিনয়েড রিলেটেড প্রবলেমটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেটার উপরে প্রভাব ফেলতে পারে? ডেফিনেটলি। তো এটা আবার কেন, সেটা তো অনেকেই জানে না। এটারও কিন্তু ব্যাখ্যাটা আমার কাছে রয়েছে। সেটা হচ্ছে যে এই যে বাচ্চাদের যে একটি সুস্থভাবে বড় হওয়ার জন্য যে নিউরো ডেভেলপমেন্ট, এটা কিন্তু এই চিলড্রেন বা এই এজে ছোট অবস্থায় সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, এবং এটার জন্য আমাদের মস্তিষ্কে দরকার প্রপার অক্সিজেন। তো রাতভর আমাদের যদি অক্সিজেন ডিপ্রাইভেশন হয়, আমরা যদি ঠিক মতন না ঘুমাই, ঘুম কিন্তু আমাদের শরীরের জন্য একটি ডিফেন্স। হ্যাঁ, এবং সৃষ্টিকর্তা অন্ধকার এবং আলো দুটোই দিয়েছেন কিন্তু আমাদের শারীরভিত্তিক বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার জন্য। দেখুন, সূর্যের মহাশক্তি আমাদেরকে যেরকম সাহায্য করছে, ঠিক তেমনি রাতের যে আধার, সেই আধারেও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের এনজাইম, কোনজাইম, নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে, যেটা আমাদের শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি দুটোতেই সহায়তা করছে। এখন যে বাবুটি অনবরত রাতের পর রাত নির্ঘুম জামিনী পার করছে, অর্থাৎ ঘুমাতে পারছেন না, প্রপার অক্সিজেনেশন হচ্ছে না, তার টিস্যুতে অক্সিজেন পৌঁছাচ্ছে না ঠিক মতন, ব্রেনের সেলগুলো যখন হাইপোক্সিয়ায় থাকছে, তখন তার নিউরো ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হবে, তার বুদ্ধিমত্তার যে সেন্টারগুলো সেটা দুর্বল হয়ে যাবে, যে কারণে ওই বাচ্চা ধীরে ধীরে একটু ট্যালেন্সি কমতে থাকবে, তার বিচক্ষণতা কমে যাবে, তার উইজডম কমে যাবে। এই জন্য এডিনয়েডের একটি বলবো যে যদি আনট্রিটেড অবস্থায় থাকে, এডিনয়েড ফেসেস বলে একটি টার্মস আছে, যে সমস্ত বাচ্চারা দীর্ঘদিন ধরে এডিনয়েডের সমস্যায় ভুগছে অথচ ট্রিটমেন্ট পাচ্ছে না, তখন তাদের মুখমণ্ডলে একটা চেঞ্জ আসে, যেটাকে আমরা বলছি এডিনয়েড ফেসেস, ইডিওট লুক, ওটা হাবাগোবার মতন দেখতে, দাঁতগুলো একটু উঁচু হয়ে যাচ্ছে, নাকটা একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মুখটা একটু লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সব কিছু একটা মানে একটা প্রখর বুদ্ধি সম্পূর্ণ একটি বাচ্চাকে দেখতে যতটা প্লেফুল মনে হবে, ওই বাচ্চাকে মনে হবে যে একটু ল্যাথার্জিক, মুখটা যখন হা হয়ে থাকবে কথা বলার সময়, তারপর লালা ঝরবে, তাই দেখতে কিন্তু তাকে ওইভাবে ট্যালেন্ট মনে হবে না, বিচক্ষণ মনে হবে না। আমার মনে হয় আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন, অডিয়েন্স বলেন, প্যারেন্টস বলেন, তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের সমস্যাগুলো তো প্রায়শই আমরা বাচ্চাদের মধ্যে দেখে থাকি, কতদিন বা কত মাস যখন এই সমস্যাগুলো থাকবে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? খুবই সুন্দর একটি কথা বলেছেন। আসলে এটা হয় কিন্তু 3 থেকে 13 বছর এই বয়স রেঞ্জের মধ্যে, তার মধ্যে 3 থেকে 6 এটা হচ্ছে মোস্ট কমন। অর্থাৎ বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, প্লে নার্সারিতে পড়ছে, ওই সময় থেকেই বাচ্চাগুলোর এই সমস্যা দেখা দেয়। আচ্ছা, প্রথমত হচ্ছে যে যখন এই সিমটমগুলো কিন্তু একদিনে হচ্ছে না, এটা কিন্তু রিপিটেড সোর থ্রোট আমরা বলছি, যে এই সময়টাতে বাচ্চাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। অর্থাৎ আমাদের যে ন্যাচারাল যে ডিফেন্স সিস্টেমটা, এটা কিন্তু বয়সের সাথে সাথে স্ট্রং হয়। যেহেতু এই সময়টাতে বাচ্চাদের ডিফেন্স সিস্টেমটাই বা যে আমাদের ইমিউন সেলগুলো আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এই জিনিসগুলোর ডেভেলপমেন্টটা কিন্তু একটু আস্তে আস্তে হয়। তো যেহেতু ছোটদের এটি কম থাকে, যে কারণে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম হিসেবে এডিনয়েডটা এগিয়ে আসে, যে কারণে এডিনয়েডটা ফুলে যাচ্ছে কিন্তু বাচ্চাদের। এটা কিন্তু চিলড্রেন মানে মানে স্কুল গোয়িং বাচ্চাদের কিন্তু বেশি হচ্ছে, 3 থেকে 13 পর আস্তে আস্তে ন্যাচারালি ওই এডিনয়েড টিস্যুটা হাইপারট্রফি থেকে নর্মাল থেকে এটা অ্যাট্রফির দিকে যায়, অর্থাৎ ন্যাচারালি এটি ছোট হয়ে যাবে, তখন অন্য ডিফেন্স মেকানিজমটা এগিয়ে আসবে। এটাই সৃষ্টির রহস্য। তো এখন যদি বাচ্চা যে প্রতি বছরেই এই সংক্রমণে হয়, 3 থেকে 5 বার অ্যাটাক হয় বা ততোধিক অ্যাটাক হয়, কিন্তু তার ঠিক মতন এটা সারছে না মেডিকেল ম্যানেজমেন্টে, তখন কিন্তু আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হবে। বাচ্চাদের মায়েরা, অভিভাবকরা ম্যানেজমেন্টের আগে তো নিশ্চয়ই নির্ণয় করাটা, ডায়াগনোসিস করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই ডায়াগনোসিসটা কিভাবে আপনারা করে থাকেন সেটাই বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।
আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে কিভাবে আসলে এই এডিনয়েডটা আমরা নির্ণয় করব। এটা নির্ণয় চিকিৎসকই করবেন। অভিভাবকরা তাদের উপসর্গ যখন খেয়াল করবেন যে তার বাচ্চার রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হচ্ছে, হা করে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে নাক ডাকছে, মুখ দিয়ে লালা ঝরছে, মাঝে মধ্যে কানে ব্যথা করছে, ঠিক মতন খাচ্ছে না, বারবার গলার মধ্যে ব্যথা করছে, এবং মানে ক্লাসে পড়ালেখায় অমনোযোগ হচ্ছে, এটা হচ্ছে আমার পেশেন্টের অভিভাবকরা কিন্তু এটা খেয়াল করবে। কিন্তু যখন ওই অভিভাবক দেখবে যে কোনোভাবেই এটা আসলে ঠিক হচ্ছে না, কদিন ভালো থাকছে আবার যা তাই, তখন উচিত হচ্ছে একজন ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে আসা। এবং ইএনটি স্পেশালিস্ট মানে আমাদের কাছে যখন আসেন পেশেন্টরা, তখন আমরা সিমটমগুলো শুনেই, বাচ্চাকে দেখেই বেসিক্যালি স্পট ডায়াগনোসিস করতে পারি যে বাচ্চার কি প্রবলেম হতে পারে। অ্যাডিনোটনসিলাইটিস ফিচার্সগুলো এটা কমন ফিচার্স। তো এরপর সেটাকে কনফার্ম করার জন্য যে এই বাচ্চার কি আমরা মেডিকেল ম্যানেজমেন্টই দিব নাকি সার্জিক্যাল ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে, সেটাকে আইডেন্টিফাই করার জন্য তখন আমরা একটি সিম্পল এক্সরে করেই বুঝতে পারি। এই যে খেয়াল করুন, আমার চেম্বার থেকে নেওয়া একটি পেশেন্টের এক্সরে নাসোফ্যারিংস ল্যাটারাল ভিউ, এই সিম্পল এক্সরে দিয়ে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। পাশাপাশি আমরা আরও একটি পরীক্ষা করতে পারি, সেটা হচ্ছে এন্ডোস্কোপি, ন্যাজো এন্ডোস্কোপি আমরা করতে পারি, এবং সেটা করে আমরা আমাদের রোগীর অভিভাবকদেরকে একদম বাস্তবে দেখিয়ে দিতে পারি যে তার বাচ্চার এডিনয়েডের কোন গ্রেডে আছে। খেয়াল করুন, এটা একটা ন্যাজো এন্ডোস্কোপির আমরা চিত্র এখানে দিয়েছি। খেয়াল করুন, এই যে টিস্যুগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, একটু ভেলভেটি অ্যাপিয়ারেন্স, তো এই যে টিস্যুটা, এটাই মূলত হচ্ছে এডিনয়েড। এটা গ্রেড 1-এ আছে, যেটা হচ্ছে মাইল্ড। হ্যাঁ, এখন যদি আমরা এটা কিভাবে অ্যাসেস করে থাকি যে আমাদের ন্যাজোফ্যারিংসের ভেতরে যে এডিনয়েড টিস্যুটা থাকে, তো সেটার একটি মাপ আছে যে আমরা কতটুকু হলে আমরা গ্রেড 1 বলবো, কতটুকু হলে গ্রেড 2 বলবো। এই যে আমি আমার পেশেন্টকে বুঝিয়েছিলাম যে আপনার বাচ্চাটি গ্রেড 3-তে আছে। খেয়াল করুন, এখানে একটি সফট প্যালেটের শ্যাডো খেয়াল করা যাচ্ছে, যে সাদাটা, আর এখানে হচ্ছে স্কাল বেস। এখান থেকে শুরু করে এই যে রাস্তাটা, এই যে লেন্থটা, এই লেন্থটাকে যদি আমরা 3টি ভাগ করি, অর্থাৎ এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, যদি 1 ভাগ পর্যন্ত টিস্যুটি বড় হয়ে যায় সেটাকে আমরা বলছি গ্রেড 1, 2 ভাগ হলে গ্রেড 2, 3 ভাগ হলে গ্রেড 3, এবং 3 অতিক্রম করে যদি ফুল অবস্ট্রাকশন হয় সেটাকে আমরা বলছি গ্রেড 4। তাহলে এটা হচ্ছে আমরা এক্সরে দেখে একটা গড় হিসাব করে থাকি। এবার আমরা আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা ন্যাজো এন্ডোস্কোপি করে যে এডিনয়েড টিস্যুটির বাস্তব পিকচারটা আমরা তখন রোগীর অভিভাবকদেরকে দেখাতে পারি। সেটা আমরা আবার একটু দেখানোর চেষ্টা করছি। এই যে খেয়াল করুন যে এটি 1 ভাগ জায়গা ব্লক করেছে, যে কারণে আমরা একটা গ্রেড 1 বলেছি। এটা 2 ভাগ অতিক্রম করেছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখুন এতটুকু জায়গা শুধু ফাঁকা আছে, খেয়াল করেছেন? হ্যাঁ, তো এটা প্রায় 2/3 জায়গা অতিক্রম করে ফেলেছে, যে কারণে কিন্তু এটাকে আমরা গ্রেড 3 বলছি। এটা প্রায় কমপ্লিট অবস্ট্রাকশন, সামান্য একটু ফাঁকা আছে, এটা হচ্ছে গ্রেড 4। এখন এই যে গ্রেড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তো আর আমার রোগীর অভিভাবকরা আবার রোগী বুঝবে না, তারা তো রোগী তো বাচ্চা। এটা একজন স্পেশালিস্ট তিনি দেখে অ্যাসেস করবেন, এবং তিনি অ্যাসেস করবেন যে এই কততম গ্রেডে রয়েছে, এবং সেটার সাথে গ্রেড অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করে থাকেন, এবং বাচ্চার উপসর্গটা কেমন। তো আমরা সাধারণত গ্রেড 1-2-তে আসলে অভিভাবকদেরকে আশ্বস্ত করি, আপনি ওরিড হয়ে না, আমরা চেষ্টা করব মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে এটাকে আবার স্বাভাবিক করার। তো মেডিকেল ম্যানেজমেন্টটা কি? তো যেহেতু আমরা বলেছি যে এটা বুঝতে হবে যে এটা কি ভাইরাল অ্যাটাক নাকি এটাকে ব্যাকটেরিয়াল অ্যাটাক, যে আমরা কিন্তু গণহারে গেলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ঠিক নয়। তো একজন স্পেশালিস্ট সেটা বুঝেন, এই রোগের ধরন কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা অ্যাসেস করতে পারি যে এটা কি ব্যাকটেরিয়াল সংক্রমণ, মানে এটি কি ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে নাকি এটা ভাইরাস দিয়ে হয়েছে। এখন ধরুন একটা বাচ্চার এই সমস্যা হচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। এখন যদি না বুঝে আমি অ্যান্টিবায়োটিকটা দিই, আমি কিন্তু বাচ্চার ক্ষতি করে ফেললাম, কারণ এটা পরবর্তীতে বাচ্চার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, এবং তার ভবিষ্যতের চলার পথটাকে বাধাগ্রস্ত করবে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু এই প্র্যাকটিসটাই সবথেকে বেশি, যে আমি উইদাউট টেস্ট আমি অ্যান্টিবায়োটিক দিয়েই কিন্তু ট্রিটমেন্টটা স্টার্ট করি। এক্স্যাক্টলি, যে কারণে আমরা বলি যে যত্রতত্র দেখুন, আমাদের অভিভাবকরা আসলে কি বলবো, আমাদের খুব কষ্ট হয়, তারা কিন্তু চিকিৎসকের কাছে না এসে অনেক ক্ষেত্রে তারা সরাসরি ফার্মেসি থেকে নিজেরাই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো নিয়ে নিচ্ছে, তাও কি হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিকগুলো নিয়ে নিচ্ছে, হ্যাঁ, এক ধাক্কায় 3rd জেনারেশন 4th জেনারেশন নিয়ে নিচ্ছে। তাহলে কি হবে বলুন তো? এরপর দেখা যাচ্ছে যে একটু সমস্যা হলেই সবার আগে আত্মীয় স্বজনকে ফোন দেয়, জানিস আমার বাচ্চার তো এই সমস্যা, ও তখন তার উপর ডাক্তারি করবে। তুমি একটা কাজ করো, হ্যাঁ, অ্যাজিথ্রোমাইসিন
দিয়ে দাও, অথবা সেফিক্সিম দিয়ে দাও। এই যে মানে অ্যান্টিবায়োটিকগুলো যেটা কতটা সেন্সিটিভ, সেটা কিন্তু সে দেদারসে কিনে খেয়ে নিচ্ছে। এবং তো এটার এটির কিন্তু জন্যই কি আমরা বলতে পারি যে দিন দিন আসলে বাচ্চাদেরই বলি বড়দেরই বলি তাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক বেশি ডেফিনেটলি বেড়ে যাচ্ছে। যত্রতত্র ম্যাল ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক ইজ কজেস দ্য রেজিস্ট্যান্সি। আচ্ছা। তো ভাইরাল যদি অ্যাটাক হয় সেক্ষেত্রে বাচ্চাদেরকে আসলে কিছু ওরাল হাইজিন মেনটেন করতে হয়। কনজারভেটিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা কিছু ওরাল হাইজিন মেনটেন করতে দিই, এবং কিছু ফ্যাক্টর, যে সমস্ত ফ্যাক্টরের কারণে বা সে যে কন্ডিশনে আছে সেই কন্ডিশন থেকে আমরা তাকে একটু সরিয়ে আনার চেষ্টা করি, যে আপনি কোন পরিবেশে তার সংক্রমণটা হলো সেটাকে আমরা বোঝার চেষ্টা করে থাকি। যেটা বলছিলাম যে এডিনোভাইরাস, তারপরে রাইনোভাইরাস, কোল্ড ভাইরাস, আচ্ছা। এই জিনিসগুলো বেশি সংক্রমণ হয়। সেক্ষেত্রে আমরা বলি যে আপনার বাচ্চাকে আপনি এক সপ্তাহ আপনি মাস্ক, একদম টানা মাস্ক, কারণ এটা হচ্ছে ফ্লু ভাইরাস, নাক দিয়ে মুখ দিয়ে ঢুকছে, সে যদি মাস্কের প্রোটেকশন নেয়, ভাইরাস তো আসলে এদের ডিউরেশনটা কিন্তু খুব বেশি না, অল্প সময়ের মধ্যে ভাইরাল আপনা আপনি এটা ধ্বংস হয়ে যাবে, তখন বাচ্চা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তাকে আমরা সিম্পল একটু গার্গলিং করতে বলি, কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে গার্গলিং করবে। যদি এই ভাইরাল অ্যাটাকের কারণে একটু স্নিজিং বা নাক দিয়ে সর্দি ঝরে হাঁচি হতে পারে, তো তখন আমরা একটু অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, একটা স্প্রে দিচ্ছি, যে ভাইরাল অ্যাটাকের ফলে যদি ইনফ্লামেশন হয়ে এডিনয়েডটা ফুলে গিয়েছে, আমরা খুব সুন্দর সুন্দর স্প্রে এখন বাজারে চলে এসেছে, আমরা একটা নাকের স্প্রে দিয়ে দিলাম, কি চমৎকারভাবে রোগীরা উইদিন 7 ডেজের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। আবার আমরা যদি তার ব্লাড টেস্ট করে দেখি বা কোনো মানে আমরা যদি প্যাথোলজিক্যাল কোনো অর্গানিজম ডিটেক্ট করতে পারি, একটি সোয়াব টেস্ট করে দেখি যে না এটা একটা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন বা এরকম ব্যাকটেরিয়াল কোনো অ্যাটাক, তখন আমরা তাকে আবার অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক দিব আমরা, সেটা আমরা বুঝে দিব, তাহলে হবে ওই বাচ্চাটার আমরা যদি গ্রেডের কথা চিন্তা করি যে কোন গ্রেডে সাধারণত আপনারা অ্যান্টিবায়োটিকটাকে প্রেসক্রাইব করে থাকেন? এটা গ্রেড না, এটা হচ্ছে যে বাচ্চার সিমটমস, এবং চিকিৎসক বুঝবেন যেটি কি ভাইরাল অ্যাটাক হয়েছে না ব্যাকটেরিয়াল অ্যাটাক। ব্যাকটেরিয়াল অ্যাটাক হলে পরে আমরা যদি মনে করি, তখন আমরা তাকে দেব, অ্যান্টিবায়োটিক দেবো। অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা অনেক ক্ষেত্রে সেফিক্সিম গ্রুপের ওষুধ দিয়ে থাকি, অ্যামোক্সাসিলিন গ্রুপের ওষুধ দিয়ে থাকি, সাথে আমরা অ্যান্টিসেপটিক যে মাউথ ওয়াশ আছে, যে প্রোভিডন আয়োডিন মিক্সড যে মাউথ ওয়াশ আছে, সেটা আমরা দিয়ে থাকি। পাশাপাশি তার এ ধরনের রোগীদের যেহেতু নাকের ভেতরে হাইপারট্রফি হয়ে যায় এটার হিসেবে, তখন আমরা একটি ন্যাজাল ডিকনজেন্ট দিয়ে থাকি, যাতে করে নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে পারে, হাইপারট্রফিটা কমে যায়, নাক টার্বিনেটগুলো তো ফুলে যায় এই ধরনের রোগীদের। এরপর আমরা নাকের স্প্রে প্রদান করে থাকি। এটাই হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। পাশাপাশি যদি গ্রেড 1 এবং 2-তে থাকে, এই ম্যানেজমেন্টে অনেক ক্ষেত্রে দেখা যায় 80 to 90% পেশেন্ট আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু 3-4 যখন চলে যায় এবং বাচ্চার সিমটম কোনোভাবেই মেডিকেল ম্যানেজমেন্টে যাচ্ছে না, তখন আমরা আসলে সার্জারি সাজেস্ট করে থাকি। আচ্ছা, যেহেতু সার্জারির কথা বললেন, সার্জারির পুরো বিষয়টা বা প্রসিডিউরটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, কিন্তু তার আগে একটু জানবো যে সাধারণত যখন সার্জারির কথা বলা হয়, তখন কিন্তু প্যারেন্টসরা কিছুটা ভয় পায়, কিছুটা শঙ্কায় থাকে যে সার্জারির বিকল্প অন্য কোনো ট্রিটমেন্ট আছে কিনা, সেটা একটু জানতে চাই। এইটা নিয়ে আমার একটা বিশাল অভিজ্ঞতা আছে, যে আমার কাছে যখন রোগীরা আসে, আচ্ছা আপনি ভয় পান কেন? হ্যাঁ, তো তখন ওই ভয় পায় হচ্ছে যে এতটুকু বাচ্চা অজ্ঞান করলে জ্ঞান ফিরবে, তো এটা হচ্ছে বাচ্চার মায়েদের, বাবা যারা আছেন স্বজনদের প্রথম ভয়। তো আমি এই ভয়ের পিছনের 3টি কারণকে আমি মূলত অ্যানালাইসিস করেছি। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। সেটা হচ্ছে যে এই রোগ সম্পর্কে অভিভাবকদেরকে একটা অজ্ঞাত, অর্থাৎ জানে না রোগটা কী, ইটস নাম্বার 1, হ্যাঁ, ভয় পায়, হ্যাঁ, এই অর্থাৎ সচেতনতার অভাব। নাম্বার 2 হচ্ছে যে যে এই যে সন্তানের প্রতি ভালোবাসা, ঠিক আছে, যে একটা অপারেশনে যাবে, যদি কোনো জটিলতা হয়, অজ্ঞান থেকে জ্ঞান না ফিরে, তো এই যে সন্তানকে একটি ভালোবাসা, অতিরিক্ত মাত্রায় যে ভালোবাসা, তাকে হারানোর যে একটি দুশ্চিন্তা, এটা আসলে ভয়ের কারণ, এবং এটা একদম স্বাভাবিক একটি ঘটনা। আমি ডক্টর হলেও, সার্জন হলেও, আমি কিন্তু আমার সন্তানের যদি কখনো সার্জারি সাজেস্ট করবো, আমার কিন্তু একটু ভয় লাগবে, কিন্তু আমার ভয়টা কমে যাবে যদি আমি জানি যে আসলে কীভাবে অপারেশনটা হচ্ছে, এবং এই অপারেশনের সম্ভাব্য জটিলতাগুলো কী, এবং সেই জটিলতাগুলোকে কিভাবে প্রিভেন্ট করা যায়, সেটা যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু আমার ভয় হবে না। তো আমি অর্থাৎ এই ক্ষেত্রে এক্স্যাক্টলি প্যারেন্টস যারা রয়েছে তাদেরকে আপনারা কাউন্সিলিং করে থাকেন। এক্স্যাক্টলি, কাউন্সিলিং। আমি আমার একটি বাস্তব ঘটনা বলি। আমি ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে রেগুলার প্র্যাকটিস করছি। তো আমার এক রোগী তার বাচ্চাকে নিয়ে এসেছে। তার বাচ্চা হচ্ছে খুবই ট্যালেন্ট। তো সেই বাচ্চা হচ্ছে যে ভিডিওস দেখে। তো ভিডিওস দেখতে দেখতে সামহাও
সে আমার ভিডিওগুলো তার চোখে পড়েছে, যে বাচ্চাদের এডিনয়েডের আমার অসংখ্য ভিডিও রয়েছে। আমার একটি ফেসবুক পেজ রয়েছে ডক্টর বাসুদেব কুমার সাহা নামে। এই পেজে আমি জনসচেতনতা তৈরি করতে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো বাচ্চা আমার এই ভিডিওগুলো সে রেগুলার দেখে, কারণ বাচ্চাদের নিয়ে আমি কথা বলি, গল্প করি, ওদেরকে অপারেশনের সময় বিভিন্নভাবে ওদের সাথে একটু খেলাধুলা করার চেষ্টা করি। তো ওরা এই জিনিসগুলো খুব পছন্দ করে, যে কারণে ওই কার্টুন না দেখে বা গেমস না খেলে ওরা এই ভিডিওগুলো দেখে, এবং এটা বাস্তব এবং প্রায় এই ঘটনাগুলো ঘটে। এবং গতকালও আমি যখন একটি বাচ্চার অপারেশন করতে নিয়ে যাব, আমি যখন অপারেশনের আগে কেবিনে এসে রোগীর দেখি যে আমার ভিডিও দেখতেছে, ওই বাচ্চাদের ভিডিওগুলো। তো এটা আমাকে খুব উৎসাহিত করে। তো ওই বাচ্চাটার বাবা থাকে হচ্ছে কম্বোডিয়ায়। হ্যাঁ, তো বাবাকে ফোন করেছে যে বাবা, আমার তো এরকম সমস্যা, তা আমার বোধহয় অপারেশন লাগবে, আমি এরকম ভিডিও দেখি, তা আমি এই ডক্টরকে দিয়ে অপারেশন করাবো। তো বলো কি, অর্থাৎ চিন্তা করতে পারেন, একটা 8 বছরের বাচ্চা সে নিজের ডক্টরকে নিজে সিলেক্ট করেছে এবং নির্ভয় চিত্তে। সাধারণত বাচ্চারা কিন্তু ডক্টরদের কাছে যেতে চায় না, একটু ইনজেকশন বা কিছু দিলে এটা কিন্তু মারাত্মক কান্নাকাটি করে। কিন্তু ওই বাচ্চার সে নিজে স্বতঃস্ফূর্তভাবে তার বাবাকে সাজেস্ট করছে। তখন তার বাবা তার স্ত্রীর কাছ থেকে জানলো যে কি ঘটনাটা কি, বলে যে ও তো ভিডিও দেখে। তখন তিনিও ভিডিও দেখলেন, দেখে তার ভিতরে কোনো ভয় নাই, তিনি কম্বোডিয়া থেকে ছুটে আসলেন, এসে ডিরেক্টলি চলে আসলেন আমার কাছে। তা আমার কাছে যখন এটা শেয়ার করলো, তখন আমি বললাম যে আপনাদের ভয় করছে না যে অপারেশন? বলে স্যার ভয় প্রথমে হচ্ছিল, কিন্তু আমি যখন দেখলাম যে আপনি কি পদ্ধতিতে অপারেশন করেন এবং এখানে কি কি প্রোটেকশন নেন এবং এই পেশেন্টগুলোর কোনো রকম কোনো জটিলতা হয় না, এটা দেখার পর না আমার আর কোনো ভয় নাই। আমি জানি যে আপনার হাত দিয়ে অপারেশনটা করলে আপনি সাকসেসফুলি শেষ করতে পারবেন, যে কারণে আমার কোনো ভয় নেই। তাহলে দেখুন এক্সপিরিয়েন্সটা কি, অর্থাৎ এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে এডিনয়েড সার্জারিটা মানে কোন পদ্ধতিতে করা হয় এবং কোন পদ্ধতিটা বেস্ট, এবং এখানে সম্ভাব্য কি কি ঝুঁকি রয়েছে এবং সেই ঝুঁকিগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, এটার পুরো সিনারিও যখন আমি আমার রোগীর অভিভাবকদেরকে বোঝাতে পারছি, অভিভাবকের তখন আর ভয়টা থাকছে না। অর্থাৎ প্রি অ্যান্ড পোস্ট পুরোটা বিষয় প্রসিডিউরটা আপনি চমৎকারভাবেই বুঝিয়ে থাকেন কাউন্সিলিং এর মাধ্যমে। আমরা এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি বলছিলেন যে চিকিৎসা পদ্ধতি বা অপারেশনের যে পদ্ধতি, একটু ডিটেলস জানতে চাই যে অপারেশন পদ্ধতিগুলো আসলে কি কি? আমাদের দেশের জনগণ কিন্তু খুবই সচেতন, এখন বাচ্চাদের ব্যাপারে বেশি কেয়ারি। তো ওরা হচ্ছে যে এই কোনো একজন ডক্টরের কাছে নেওয়ার আগে তারা নিজেরাই গুগল করছে, তারপরে চ্যাট জিপিটিকে ফলো করছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে এটা সম্পর্কে সার্চ করে। হ্যাঁ, করার ফলে তারা সিলেক্ট করে যে সবচেয়ে ভালো চিকিৎসা কী আছে, সর্বাধুনিক পদ্ধতি কী আছে। তো আমার কাছে অবাক লাগে, রোগীরা এসে বলে স্যার আপনার এখানে কোবলেশন সিস্টেম আছে তো? মানে এই যে একটা সিস্টেমের কথা বললো, এটা কিন্তু একটা পদ্ধতি। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা খুবই ভালো দেখছেন নাকি নেগেটিভ ভাবে দেখছেন? অনেক সময় এই ধরনের অতিরিক্ত যে কোয়ারিজ গুলো থাকে, সেটি আমার কাছে যতটুকু মনে হয় যে এক একটা রোগীর বা এক একজন ডাক্তারের যে নিজস্বতা থাকে, সেটির মধ্যে কিন্তু কনফ্লিক্ট করে। না না না, দেখুন এখন তো আসলে গ্লোবালাইজেশনের যুগ। এখন আপনার কোনো কনসেপ্ট আপনি একা নিয়ে চলতে পারবেন না, এখানে সার্বজনীন হতে হবে এবং আপনি আপনার নিজস্বতা নিয়ে, সক্রিয়তা নিয়ে, সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ না হয় আপনি টিকতে পারবেন না, কারণ এটা জাস্টিফাই করবে এবং এই জাস্টিফাই হওয়াটাই ভালো। জাস্টিফাই হলে আমি যে আপনার এখানে কথা বলছি, কথা বলার আগে কিন্তু আমাকে হিসাব করে কথা বলতে হবে, কারণ এই শোটি আমার কলিগসরা দেখবেন, আমার স্যাররা দেখবেন, আমার সাধারণ জনগণ দেখবেন। সো আমার কথার মধ্যে যদি ভুল হয়, আমি কিন্তু আলোচিত সমালোচিত দুটোই হব। সো আমাকে জেনেই কথা বলতে হবে। সো আমার এখানে নিজস্বতা বলে কথা নেই, এটা স্ট্যান্ডার্ড হতে হবে, ইউনিভার্সাল হতে হবে। সো এটা ভালো যে এখন এই গ্লোবালাইজেশনের যুগে সব কিছু উন্মুক্ত হয়েছে, মানুষ সার্চ করছে। যেমন দেখুন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে, হ্যাঁ, ওপেন, এটা একটা ওপেন মার্কেট। এরপর কথা শুনবে রোগীরা, অভিভাবকরা শুনবে, যাকে অথেন্টিক মনে হবে তার কাছেই যাবে। এটা ডেফিনেটলি একটি পজিটিভ দিক, এটাকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে তুমি জাস্টিফাই করো। বলা হয় যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অর্থাৎ সেলফ জাজমেন্ট তৈরি হবে। সে যদি এটা নিয়ে জানাজানি একটু ঘাটাঘাটি করে, অবশ্যই এটা ভালো। তো যে কোনো কিছু তো আপনি যেটা বলে খারাপ দিক হচ্ছে যে সে যদি জিনিসটাকে ব্যাড ইউটিলাইজ করে,
অর্থাৎ সঠিক ট্র্যাকে না থেকে যদি সে অন্য ট্র্যাকে চলে যায় সেটা ভুল। এখন কেউ যদি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করে ওষুধ খায়, এটা তার জন্য আবার ভুল। এটাকে বুঝতে হবে এটা একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আমাকে একজন মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, সে একটি ধারণা নিতে পারে, তার একটা কনসেপশন তৈরি হবে, বাট অ্যাপ্লাই করার আগে ডেফিনেটলি তার উচিত সংশ্লিষ্ট একজন চিকিৎসকের কাছে যেই কিন্তু আপনার অ্যাডভাইসটা গ্রহণ করা। আমি আসলে এই উত্তরটাই জানতে চাচ্ছিলাম যে কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় আসলে অনেক ধরনের বিজ্ঞাপন থাকে, অনেক ধরনের পরামর্শ দেওয়া হয়, কিন্তু মূল পরামর্শটা সেটা যেন আমি সশরীরে একজন ডাক্তারের কাছ থেকে অবশ্যই অবশ্যই এই চটকদার বিজ্ঞাপন, রগরগে কথা, এটাতে আসলে অনেক সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়, এবং সেজন্যই তো এই ধরনের অনুষ্ঠান, এই যে আজ আরোগ্য নিকেতনে এত চমৎকার আলোচনা হচ্ছে, আমি ডেফিনেটলি আই মাস্ট গিভ মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস অ্যান্ড লাভ টু দিস টেলিভিশন চ্যানেল যে তারা চমৎকার একটি আলোচনার আয়োজন করেছেন। এটা দেখে নিশ্চয়ই সাধারণ জনগণ সচেতন হবেন, এবং এই প্ল্যাটফর্মটা তো সেজন্যই তো, তাই না, মানুষের আরোগ্যটা তৈরি করার জন্য এই নিকেতন, এই জন্যই তো আরোগ্য নিকেতন। আমরা কথা বলছি, কথা বলার সুযোগ পাচ্ছি, যে ভুলগুলো নিয়ে রোগী বা রোগীর স্বজনরা আছে সেই ভুলগুলো হয়তো বা কিছুটা হলেও ভেঙে যাবে। তো আমি যেটি বলছিলাম যে ট্রিটমেন্টের বিষয়ে, যে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে থাকি, তো এই পদ্ধতি সম্পর্কে যদি বলতে চাই যে আসলে সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে কিন্তু মেডিকেল সায়েন্স চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আগের জায়গায় বসে থাকে না। একটা সময় ছিল যে মোস্ট কমন, যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড বলা হয়, যে এডিনয়েড এবং টনসিল অপারেশন করা হতো ডিসেকশন মেথডে। ডিসেকশন মেথডটা কি, এখানে একটি ইনস্ট্রুমেন্ট দিয়ে, এখানে সিজার ব্যবহার করে, তারপর ডিসেক্টর দিয়ে আমরা টনসিলটাকে বের করে আনতাম ডিসেক্ট করতে করতে। বা আমরা যদি বলি যে নারকেল কুড়ায় না, নারকেল যে কুড়ানি আছে না, তো সেরকম একটি সিস্টেম, কুড়িয়ে কুড়িয়ে আনা। তো এটা ডেফিনেটলি এটি একটি ওল্ড একটা মেথড। তো এখানে একটু ব্লিডিং হয়, তারপরে একটু কাটার বিষয় থাকে, হ্যাঁ, তো একটু কমপ্লিকেশনেরও থাকে, সময়ও লাগে, তো সুতা দিয়ে বাঁধা লাগে, অপারেশনের পরে একটা ডিসকমফোর্ট ফিল হয়। অর্থাৎ আমরা বলি কাটা, সেলাই, এই জিনিসগুলো মানুষ একটু অ্যাভয়েড করতে চায়, তাই না? সেলাই দেওয়া, কাটা, ছেঁড়া, এই জিনিসগুলো, রক্তক্ষরণ, এগুলো তো মানুষ ভয়ও পায়। যে কারণে বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে আরও কী কী টেকনোলজি অ্যাপ্লাই করে এই অপারেশনগুলো করা যায়। তারপর চলে আসলো কোয়াগুলেশন মেথড। দুই ধরনের আছে, ইউনিপোলার, বাইপোলার দিয়ে কোয়াগুলেশন মেথডে, অর্থাৎ একটু বার্ন করে করে সারফেস থেকে টনসিলটাকে আনা, এটাও একটা মেথড। কিন্তু এটাতে দেখা গেল যে বাচ্চাদের এই যে বার্ন হচ্ছে, এতে করে টিস্যু ইঞ্জুরি হচ্ছে, এরপর পোস্ট অপারেটিভ পেইনটা বেড়ে যাচ্ছে, তো ব্লিডিং হ্যাজার্ডও হচ্ছে। তো যে কারণে এটার চেয়ে আরও একটা অ্যাডভান্স টেকনোলজি তখন খোঁজার চেষ্টা করলো। তখন চলে আসলো লেজার দিয়ে করা হলো। সেক্ষেত্রেও দেখা গেল যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা কমপ্লিকেশন অ্যারাইজ করছে, একটু পেইন থাকছে। তখন বিজ্ঞানীরা এর চেয়ে আরও মডার্ন টেকনোলজি কী হতে পারে, তখন লেটেস্ট টেকনোলজি এসেছে কোবলেশন মেথড। যেটা আমি বলছিলাম যে রোগীর স্বজনরাও কিন্তু অনেক ক্ষেত্রে আমাকে সরাসরি এসে বলে, স্যার কোবলেশন দিয়ে কি অপারেশন করেন আপনি? তো এটা ভালো লাগে আমার কাছে যে রোগীরা সচেতন হচ্ছে, জানছে। তো কোবলেশন জিনিসটা কি, এটা একটা এমনই একটা সিস্টেম, আমরা বলবো যে পানির মাধ্যমে অপারেশন করা। হ্যাঁ, অর্থাৎ এখানে একটি ওয়ান্ড আমরা ব্যবহার করি, একটি যন্ত্র, যেই ওয়ান্ডের মাথায় একটি ইলেকট্রোড থাকে এবং একটি জেনারেটরের সাথে সেই মানে ইনস্ট্রুমেন্টার কানেকশন থাকে। জেনারেটর সুইচ অন করলে সেখান থেকে একটা RF বা রেডিও ফ্রিকোয়েন্সি বের হয়, সেটা ওই ইলেকট্রোডে এসে একটা বিক্রিয়া করে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করে। সেই ফ্রি রেডিক্যালটা আলটিমেটলি প্লাজমা ফিল্ডের মাধ্যমে ওই যে এডিনয়েড এবং টনসিল, তার সারফেস থেকে মলিকুলার বন্ডটাকে ভেঙে সব টিস্যুগুলোকে নিয়ে আসছে সাকারের মাধ্যমে। তো এতে করে হয় কি, যে আমরা একটি ক্যামেরা সিস্টেম ব্যবহার করছি, এন্ডোস্কোপ দিয়ে করি, উপরে মনিটর থাকে, আমরা দেখছি এডিনয়েডটা কতটুকু আছে, হ্যাঁ, এবং এটার 100% আমরা রিমুভ করতে পারছি, হ্যাঁ, উইদাউট এনি ব্লিডিং। অর্থাৎ এখানে অ্যাবলেশন এবং কোয়াগুলেশন দুটো সিস্টেম আছে। হ্যাঁ, তো এখানে খুব এক্সপার্টাইজেশন লাগবে, হঠাৎ করেই কেউ এটাতে হ্যাবিচুয়েটেড হতে পারবে না, এটার জন্য উপযুক্ত প্রশিক্ষণের দরকার আছে। তো যারা এই দক্ষতা অর্জন করেছেন তারা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সার্জারিটা সম্পন্ন করছেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্জারি করার পর 2-4 ঘন্টা হসপিটালে রেখে অনেক ক্ষেত্রে ছেড়েও দেওয়া যায়। আপনি তো অনেক ধরনের চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের সার্জারিটা বা চিকিৎসা পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই বেশি করে থাকেন সেটি জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।
দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অপারেশন পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা আসলে বেশি ব্যবহার করা হয় বা কোন পদ্ধতিতে আপনারা সার্জারিটা করে থাকেন? আসলে দেখুন, যে মডার্ন টেকনোলজিগুলোর কথা বললাম, তো এখানে যে যন্ত্রটা লাগে সেটা কিন্তু খুব এক্সপেন্সিভ। এই ধরনের একটি ইনস্ট্রুমেন্ট সেট আপ আনতে প্রায় অর্ধ কোটি টাকার মতন খরচ হয়। এখন এই জিনিসগুলো তো সমস্ত হসপিটালে নাই। এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনি একটু পেরিফেরিতেও পাবেন না। সো দ্যাট এইটার ব্যবহারটা কিন্তু সীমিত, আবার এটা এক্সপেন্সিভও কিন্তু। যে এই কবলেশন মেথডে যে অপারেশন করতে যে রোগীদের যে একটা খরচ, সেই খরচটা কিন্তু অনেক বেশি। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে যে যত গরিবই হোক বা যত খারাপ অবস্থায় থাকুক, অর্থনৈতিক সমস্যায় থাকুক, সেই মানুষটি কিন্তু তার সন্তানের জন্য সবচেয়ে ভালো পদ্ধতিটাকেই প্রিফার করে। তিনি যদি একবার জানেন যেটা মোস্ট সেফেস্ট প্রসিডিউর, তিনি কিন্তু সেটাই এক্সপেক্ট করেন। কিন্তু আসলে অর্থনৈতিক ব্যাপার একটা ফ্যাক্টর। তো এইটা যদি আমি মনে করি যে সরকারি পর্যায়ে বা সরকারি হসপিটাল বা ইনস্টিটিউশনগুলোতে যদি সরকারের মাধ্যমে এটাকে প্রোভাইড করা হয় বিভিন্ন ইনস্টিটিউশনে, সেক্ষেত্রে রোগীরা অনেক ভালো সেবা পাবে। কারণ আমাদের বাংলাদেশে এখন বলা যেতে পারে অনেক ENT সার্জন তৈরি হয়েছে, স্কিল সার্জন তৈরি হয়েছে। জুনিয়ররা তো নতুন নতুন কাজ শেখার জন্য খুবই উদ্গ্রীব থাকে, তারা বিভিন্ন প্রশিক্ষণে বিভিন্ন দেশে যাচ্ছে। আমাদের দেশের মধ্যে আমাদের ENT সোসাইটির বলা যেতে পারে 2-3 মাস পরপরই ওয়ার্কশপ হচ্ছে, সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, কনফারেন্স হচ্ছে, আমাদের স্যাররা আমাদেরকে হাতে কলমে শেখাচ্ছেন। তো আমরা নিজেদেরকে আসলে ওইভাবে দক্ষ সার্জন হিসেবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছি। সেক্ষেত্রে সার্জনরা যথেষ্ট দক্ষ, আমি এটা নির্দ্বিধায় বলবো আমাদের দেশে। কিন্তু ফ্যাসিলিটিসটা সব জায়গায় নেই, এটা একটা বিষয়। যেখানে ফ্যাসিলিটিস নেই, যেমন একজন সার্জন কিন্তু মোটামুটি সবগুলো পদ্ধতিতে সার্জারি করতে পারেন। অর্থাৎ আমরা তো বেসিক, আমি যখন সার্জারিটা শিখেছি আমাকে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড যে মেথড, যেটা একদম প্রাচীন পদ্ধতি, সেটা কিন্তু আমাকে শিখতে হয়েছে। কারণ আমি যদি বাইট না জানি, অর্থাৎ একটা জায়গায় কাটার পর সেলাই যদি আমি না পারি, আমি যতই মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করি, যদি বাই চান্স কোনো ব্লিডিং হয়, আমাকে তো সেলাই দেওয়া শিখতেই হবে। অতএব পুরনো মেথডটা কিন্তু আমাদেরকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। যতই আপডেটেড মেথড আসুক না কেন, আমাদের যে প্রাচীন যে পদ্ধতি, সেটা বলে না যে অলওয়েজ ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। এই গোল্ড মেথড যেটা গোল্ড স্ট্যান্ডার্ড মেথড, যেটা ম্যানুয়ালি আমরা করছি ডিসেকশন মেথডে, সেটা তো সব সার্জনরা যারা আসলে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন, এটা শিখেই তারা আলটিমেটলি কনসালটেন্ট হয়েছেন বা বিশেষজ্ঞ চিকিৎসক হয়েছেন। তারা এটাও জানেন। অ্যাট দ্য সেম টাইম যাদের লেজারের প্র্যাকটিস রয়েছে, তারা লেজার সিস্টেমে করতে পারেন। এরপর কোয়াগুলেশন মেথড, এটা শর্টকাট একটি মেথড। আমার মনে হয় যে কোয়াগুলেশন মেথডে সবচেয়ে বেশি হয় মোস্ট প্রবাবলি। এরপর হচ্ছে যেটা বললাম কবলেশন। এই কবলেশন সিস্টেমে এখন ইয়াংস্টার যারা ENT সার্জন রয়েছেন, তারা এটা খুব প্র্যাকটিস করছেন। বিশেষ করে রাজধানীতে এটা খুব বেশি প্রচলিত, অনেক হসপিটালে রয়েছে। এখন শুধু আমার একটি চাওয়া যে রুট লেভেল বা পেরিফেরিতে যাতে সরকারি পর্যায়ে এই মেশিনগুলোকে প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে সাধারণ জনগণ এটার বেনিফিটটা নিতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে কোনো সুপারিশ বা আপনাদের তরফ থেকে আসলে কোনো ধরনের আবেদন রয়েছে কিনা বা আপনারা দিয়েছেন কিনা সরকারের প্রতি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি? না, এটা ডেফিনেটলি আমাদের যারা আমাদের চিকিৎসা বিজ্ঞানের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো ডেফিনেটলি আলোচনা করে থাকেন। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে এডিনয়েড সংক্রান্ত আমাদের অডিয়েন্স বলেন, প্যারেন্টস বলেন, যাদের যত ধরনের কোয়ারিজ ছিল, তারা প্রত্যেকটা বিষয় কিন্তু স্পষ্টত কিছু ধারণা নিতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। এবং সেই সাথে আমি বিশ্বাস করি আমাদের এই আলোচনাটা যদি আমাদের সাধারণ দর্শকরা মনোযোগ দিয়ে শুনে এবং সেই শোনাটাকে যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করে, তাহলে আমাদের এই আলোচনাটা সার্থক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন অনুষ্ঠানটি। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।